মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা মমতার, পরাজয়ের জন্য দুষলেন ইসিকে। ভোটারদের নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দুর, সহিংসতা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল নাকচ বাণিজ্য মন্ত্রীর, উন্মুক্ত আলোচনার পক্ষপাতী পররাষ্ট্রমন্ত্রী। গ্রহণযোগ্য সমাধান চান অর্থনীতিবিদরা। স্থানীয় সরকারের সব নির্বাচন 1 বছরের মধ্যে শেষ করার আশা এলজেআরডি মন্ত্রীর। মুক্তিযোদ্ধাদের জন্য আরও 30,000 বীর নিবাসের সুখবর প্রতিমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাত অবহেলার শিকার, বললেন ডাক্তার জুবাইদা। হামে শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে কিনা তদন্তের কথা জানালেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দান শুরু, খুশি কৃষকরা। সঠিক তালিকা তৈরিতে কঠোর হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই পশ্চিমবঙ্গ প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। ফলাফল প্রকাশের পরদিন মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন টানা 3 মেয়াদে 15 বছর ক্ষমতায় থাকা মমতা। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে পরাজিত তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রীর দাবি, তার দল হারেনি। ভোট লুট করে ক্ষমতা দখলে সহায়তা করেছে নির্বাচন কমিশন। আর এই ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। সিইসি বিকেম দ্য ভিলেন of this election, play the game directly with the election commission, where Prime Minister and Home Minister is also involved. Directly interference. আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা। আমরা তো হারিনি যে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে। সংঘর্ষ ভাঙচুর ছড়িয়ে পড়েছে বিজেপি আর পরাজিত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এর আগে নির্বাচনে জিতেই মুসলিমদের কটাক্ষ করে মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে, বিজেপিকে নয়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর বিজেপির আরও চড়াও হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতাকর্মীরা। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি আর বড় ব্যবধানে বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। আর এরপরই তৃণমূল নেতাকর্মীদের ওপর চড়া হয়ে উঠেছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামানো হয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের মতো এলাকার নেতাকর্মী ও তাদের বাড়িঘর হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে। মিনাখা বিধানসভায় তৃণমূলের বিজয়ের পরও পঞ্চায়েত নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপির আশ্রিত বাহিনী। জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে তৃণমূল কার্যালয়ে হামলার পর ভেঙে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও তার স্ত্রীর উপর মারধরের অভিযোগ উঠেছে। গায়ে হাত তোলা ও ধাক্কা মারার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি। এসব ঘটনাকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একাধিক স্পর্শকাতর এলাকায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় প্রশাসন সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধরা দিয়েছে বিজেপিকে। এ মন্তব্য করেছেন বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। এর আগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নানাভাবে নির্যাতন করে বিজেপি পন্থীরা। আর এতেই প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গেও কি একইভাবে মুসলিমদের উপর নির্যাতনের পথে হাঁটবে বিজেপি সরকার? শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। তবে চুক্তির কোনো ধারায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তাই অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পণ্য ডাম্পিং নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে করা যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয় বাণিজ্য চুক্তি, যা নিয়ে সম্প্রতি শুরু হয়েছে সমালোচনা। এরই মাঝে ঢাকা সফর করছে দেশটির অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্জের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সচিবালয়ে বৈঠক হয় প্রতিনিধি দলের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তিকে একটি বাস্তবতা বলে উল্লেখ করেন মন্ত্রী। রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। তবে বাংলাদেশের উৎপাদন ও বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তদন্ত নিয়েও আপত্তির কথা জানান মন্ত্রী। এরকম একটা ইনকোয়ারি ইনিশিয়েট হওয়াটা না হলে আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি, যেহেতু ইতিমধ্যে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। আর এটাও আমরা জানিয়েছি বাংলাদেশে কোনো কিছুর মধ্যেই কোনো ওভার ক্যাপাসিটি নাই। ওভার ক্যাপাসিটির সুযোগ কোথায়? অর্থনৈতিক বাস্তবতা আমাদের পক্ষে না যে কোনো কিছু ডাম্প করে বা আমাদের কস্ট প্রাইসের নিচে গিয়ে আমরা কোথাও পাঠাতে পারি। পরে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তিতে তার মন্ত্রণালয়ের অসম কিছু দেখছেন না বলে জানান মন্ত্রী। এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। জানান, আগামী মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। বৈঠকে দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। তিনি বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। এইটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত যে কোনো চুক্তি নিয়ে। আর আপনি যেটা বললেন বাংলাদেশ 131, আমরা না 131টাতে শ্যাল বলেছে না, আমরা তো একে এই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শ্যাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করবেন। পশ্চিমবঙ্গে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা স্বার্থ পরিপন্থী চুক্তির গ্রহণযোগ্য সমাধান চান অর্থনীতিবিদরা। তাদের বিশ্লেষণ বলছে, এ চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থার সম্পূর্ণ বিরোধী। তাই এ চুক্তি নিয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। ব্যবসায়ী নেতারাও বলছেন, দুদেশের মধ্যে হওয়া চুক্তি সম্পূর্ণ অসম এবং অনৈতিক। দেশের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়।
এমন চুক্তি থেকে দ্রুত সরে আসার দাবি রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের জের ধরে দেশটির সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ। জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে তড়িঘড়ি এই চুক্তি নিয়ে তখনই প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। সবসময় ট্রেড এগ্রিমেন্টের অবজেক্টিভ থাকে যে দুটো দেশই যাতে সমানভাবে লাভবান হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ অনেক বেশি। যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের বাংলাদেশ সফরকে ঘিরে আবারও আলোচনায় বাণিজ্য চুক্তি। পর্যবেক্ষণ বলছে দুদেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, যেখানে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা মাত্র 6টি শর্তে। আর তাই চুক্তিটি সম্পূর্ণ অসম উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 131টা জায়গায় আমাদেরকে করতে হবে, ওদের মাত্র 6টা জায়গায় ওরা করতে হবে, তাইলে এটা একটা অসম এখানে হইল। আর অনৈতিকটা হচ্ছে ম্যাক্সিমাম জিনিস আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওদের দেশের একটা ইয়েতে হাইকোর্ট থেকে এটাকে এই সমস্ত কিছু বাতিল করে দিছে। এইসব নিয়ে আলোচনায় গিয়ে এটাকে সংশোধন করে নতুন করে চুক্তিটা আবার হতে পারে বলে আমি মনে করি, অথবা এই চুক্তি থেকে সরে যাওয়া উচিত। চুক্তিটি এখনো কার্যকর না হলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং সহ বিভিন্ন পণ্য কেনার শর্ত পূরণে চুক্তি করছে সরকার। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা সমর্থন করে না এমন চুক্তি বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই। যে কাঠামোতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের চুক্তিটি রয়েছে, এই চুক্তি থেকে সরে আসা প্রয়োজন। এই চুক্তিটি নিয়ে এগোনোর সুযোগ নেই। এটা এক ধরনের চাপিয়ে দেওয়া কিছু শর্ত, যেটা বাংলাদেশকে মানতে হচ্ছে শুধুমাত্র মার্কিন বাজারে তার পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে কিছুটা শুল্ক সুবিধা পাওয়ার প্রত্যাশায়। এটা একেবারেই WTO কাঠামোর বিরোধী। সুতরাং আমরা মনে করি যে প্রথম হলো এই চুক্তিটিকে নতুনভাবে রিনেগোশিয়েট করার দরকার আছে, এবং সেটির আলোকে এটার ভিতরে বাণিজ্য সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত, সেবা সংক্রান্ত, ডিজিটাল ট্রেড, কৃষি, SPS, TBT সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে, এগুলোর সংস্কার দরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আগে তা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পক্ষে মত বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকারের সবগুলো পর্যায়ের নির্বাচন আগামী 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি তদন্ত করবে সরকার। আর বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিতে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রোকনুজ্জামানের রিপোর্ট। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের 3য় দিনে দুপুরে সম্মেলনে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার এবং নির্বাচন নিয়ে সরকারের ভাবনা। 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় সরকার পর্যায়ে উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। দালালদের দৌরাত্ম্য রোধে জনসচেতনতা বাড়াতে তাগিদ দেন প্রতিমন্ত্রী। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে আরও 30,000 বাসস্থান নির্মাণ করবে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের 3য় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়।
পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। তিনি বলেন, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাতে সেনাবাহিনীকে গঠন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনে। সেনাবাহিনীতে যাতে আমরা আরো শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরো আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী আমাদের জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল, তারা যে হারমোনিতে কাজ করেছে সেই হারমোনিটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মোট 8টি কার্য অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে জেলা প্রশাসকদের সহায়তা চান মন্ত্রীরা। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, আমরা ধারণ করি। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতির কাছে কাজ করেছি, এখনো কাজ করছি এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলার আমরা জবাব দিয়েছি। এর পাশাপাশি 2024 সালে যে উত্থান হয়েছিল সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কি করছি সেটার বিস্তারিত আমরা জানিয়েছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি। গত 3 মে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার মন্তব্য করে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দাবি করেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি জনগণের অধিকার। সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17-এর নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, ঢাকা 17 আসনের জনগণ আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এরই অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসিইউ কার্যক্রম শুরু করল সরকার। মঙ্গলবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় হাসপাতাল ঘুরে রোগীদের খোঁজখবর নেন তিনি। পরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠা ঢাকা 17-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর। চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে অনুসরণ করে কীভাবে করা যায় তাও আমরা উল্লেখ করেছি। আমরা আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে, চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। রোগীদের সেবার প্রতি মনে রেখে আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। সবাইকে সমানভাবে স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে সরকার। স্বাস্থ্য ব্যয়ের 72% সরাসরি জনগণ বহন করে, ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। অন্তঃসত্ত্বা মা বোনেরা
জটিল সমস্যারও চিকিৎসা সহজে ও দ্রুত পান। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। কড়াইল ভাসানটেক ও সাততলা বস্তির লোকজন আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। সকলকে ধন্যবাদ। আল্লাহ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। হাম ও হামের উপসর্গে ৩০০-রও বেশি শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখতে সরকার তদন্তের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, যা ধাপে ধাপে শেষ হতে সময় লাগবে প্রায় ১ বছর। অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন সে ব্যাপারে সরকার সতর্ক বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের গত এক সপ্তাহের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে উঠে আসে হাম প্রসঙ্গ। জানান, এ পর্যন্ত ১,৬১,০০,০০০ শিশু টিকা পেয়েছে, আর আগেভাগে প্রস্তুতি নেয় ডেঙ্গুর প্রকট এবার বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। সো একটা ইনভেস্টিগেশন আসলে ভবিষ্যতে হেল্প করে যাতে একই ধরনের ঘটনার রিপিটেশন না হয়, সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি চেষ্টা করছি। আমি এই ব্যাপারে আসলে কথা বলবো এবং আমি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো। একটা দৃশ্যমান তদন্ত হচ্ছে, এটা দৃশ্যমান হওয়া ভালো ছিল আরও আগেই, সো দেরি হয়েছে, আমরা এটার জন্য অ্যাপোলোজাইজ করি। এ সময় তিনি জানান, উপজেলা পরিষদ বাতিলের পরিকল্পনা নেই সরকারের, আর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ। নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা অফিস থাকা উচিতই। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তারা আদৌ উপদেষ্টা থাকা উচিত কিনা। সো উপজেলাকে নিয়ে সরকারের এই ধরনের কোনো এটাকে খাটো করা বা আরও বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই। সংবাদ সম্মেলনে উঠে আসে কারাগারে থাকা সাংবাদিকদের প্রসঙ্গ। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। এই সরকারের সময়ে অন্তত কেউ যাতে অন্যায়ভাবে আটক না থাকেন, অন্যায়ভাবে ট্রায়ালের মধ্যে না যান, সেই চেষ্টা সরকার করবে। উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 6 শিশুর, আর আক্রান্ত ও উপসর্গ আছে এমন শিশুর সংখ্যা 1445। হামের সংক্রমণ পরিস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। হামের সংক্রমণ পরিস্থিতি এখন উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে হামে শিশুর মৃত্যুর সংখ্যাও 300 ছাড়িয়েছে। গেল কয়েকদিনের চেয়ে হাম আক্রান্ত ও উপসর্গ রোগীদের চাপ বেড়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। 2 থেকে 3 সপ্তাহ আগে ঢাকা ও ঢাকার বাইরে হাম আক্রান্ত হওয়া শিশুদের অধিকাংশই এখন জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও শরীরে র্যাশ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। কাশি, বমি, বাথরুম, জ্বর 103, 102 থাকতো, মানে নিচে নামতোই না। বাবু আস্তে আস্তে অনেকটা অসুস্থ হয়ে যাইতেছে। পরে আমরা এখান থেকে চলে আসছি গোপালগঞ্জ থেকে, এখানে ভর্তি হয়েছে, এখানে অনেকটা সুস্থ। অনেক শিশুকেই গুরুতর শারীরিক অবস্থা নিয়ে থাকতে হচ্ছে আইসিইউতে। তবে হাসপাতালগুলোতে নেই এই সেবার পর্যাপ্ত সুবিধা। এই বাচ্চাগুলি আসলে হাম টিকা দেওয়ার আগেই আক্রান্ত হয়ে গেছিল বা প্রথম দিকে আক্রান্ত হয়ে গেছিল, সেই রোগীগুলি এখন আমাদের কাছে আসছে। অতএব এটা হামের পিক হচ্ছে আর কি, মানে এখনো কিন্তু হাম রাইজিং, তার মানে হামের এখন একটা রিজের কি হয়, হঠাৎ করে কিন্তু ম্যাজিকের মতো একদিন নাই হয়ে যাবে না, এটা কখনোই হয় না। আমরা বলি যে হাম পিক হয়, পিক হতে 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 পিক মানে হচ্ছে রোগীর সংখ্যা, মৃত্যু, সবকিছু বলেন। যত রোগীর সংখ্যা বাড়বে তত মৃত্যু বাড়বে। এদিকে সংক্রমণ পরিস্থিতিতে অধিক রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে 20 শয্যা বিশিষ্ট অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির কাজ শেষ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে
এটা বাংলাদেশ সেনাবাহিনী এটা তৈরি করে দিয়েছে। ডিএনসিসি হসপিটালে রুগী থাকছে, এখানে প্রায় 50% এখনও কিন্তু আমাদের মানে রুগী এখনও রাখতে পারবো, ভ্যাকেন্ট আছে আর কি। তো আমরা পুরা ইনফ্রাস্ট্রাকচার যদি অকুপাইড হয়ে যায়, এক্সজস্টেড হয়ে যায় সব আমাদের যতগুলো হসপিটাল আছে, তখন আমরা হয়তো এটা ব্যবহার করব। এই হাসপাতালে দ্রুতই সেবার কার্যক্রম চালু করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার জাপানের নাগোয়া শহরে সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে ইসলামিক মিশন জাপানের আয়োজনে ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জামাতের আমির প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে দেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ নিয়ে আমরা তো শেষ বক্তব্যে বলেই এসেছি এবারকার শেষ ভাষণে যে আমরা সংসদের ভিতরেও লড়ে যাব এবং দেশের বাইরেও জনগণকে সংগঠিত করে লড়ব। পৃথিবীর ইতিহাসে গণভোট ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস নাই। বাংলাদেশে 4টা গণভোট হয়েছে। প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেবের হাতে, দ্বিতীয় গণভোট এরশাদ সাহেবের হাতে, তৃতীয় গণভোট বেগম জিয়ার হাতে, চতুর্থ গণভোট এই জুলাই বিপ্লবের পরে। বাকি 3 গণভোট যেভাবে কার্যকর হয়েছে, সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ এই গণভোটের রায় আমরা জনগণকে সাথে নিয়ে আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো আপোষ নেই, আপোষ হবে না। সুনামগঞ্জের হাওরে অতিবৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। এতে খুশি কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী আহসান হাবিব দুলু। রাজীব দাসের ক্যামেরায় তোলা ছবিতে সুনামগঞ্জ থেকে রিপোর্ট করছেন সৈকত সাদিক। হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে পাকা বোরো ধান। ধর্মপাশা, তাহিরপুর, দিরাই, শালনা উপজেলার হাওরের ধান বেশি ক্ষতি হয়েছে। এতে অসহায় হয়ে পড়েছেন অনেক কৃষক। বৈশাখের প্রায় 20 দিন গেছে গাছ হইলে, এই এতদিনে আমাদের না হইলেও 100-200 মন ধান যাওয়া কথা ছিল, কিন্তু মনে হয় বেশি হইলে 1 মন ধানও নেওয়া হয়েছে না। আমরা তো কিস্তি লয়ে মানে জমিন করছি, অনেক টাকা কিভাবে দেওয়া নিয়ে চিন্তা। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে আসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দেয়া শুরু হলো কৃষকদের আর্থিক সহায়তা। এতে খুশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। চাল পাইছি 25 কেজি আর টাকা 7,500। সরকার সুবিধা বলছে যে 3 মাস আমরা এইভাবে দেওয়া যাইব আর কি। যতটুকুই অনুদান দিচ্ছে সরকার, যদি এটা দ্বারা এইভাবে 3 মাস 6 মাস দেয়, তাহলে আমার মনে হয় এই সুনামগঞ্জের কৃষক উপকৃত হবে। আর জমি বুঝছে সঠিকভাবে এইভাবে তদন্ত করে দেওয়া হয়েছে না, এটা রাতারাতি করে দেওয়া হয়েছে চেয়ারম্যান মেম্বার। এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সরকারের 2 প্রভাবশালী মন্ত্রী ও 1 উপদেষ্টা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ক্ষতির পরিমাণ ও কৃষকদের তালিকা নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার বিশ্বাস করে কৃষির উপর দেশের অর্থনীতি নির্ভরশীল। এই জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। আমরা চাই আগামী দিনে যে তথ্য আমাদের কাছে আসবে ওই তথ্যটা সঠিক। সরকার চায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা পর্যন্ত সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, রিয়েল ক্ষতিগ্রস্তরা যেন উপকৃত হয়, বাকিটা আর কিছু না হলে। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো সময় দেওয়ার আশ্বাস দেন ত্রাণমন্ত্রী। আমাদের যার যার দায়িত্বের মধ্যে আছি, সেই দায়িত্বটা যেন আমরা সঠিক, নির্ভুল এবং দুর্নীতিমুক্ত ভাবে করার চেষ্টা করি। আমরা এটা সময় দিতে চাই। সময় দিয়ে নিখুঁত ভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে, ওনারা এটা উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও মুখ্য সচিব তুলে ধরেন হাওরকে ঘিরে সরকারের পরিকল্পনার কথা। বর্তমান সরকার কৃষকের কাছ থেকে শোনে,
শুনে তার মধ্য করে দেখে যে সমস্যাটা কোথায় আছে এবং সমাধানটা দীর্ঘমেয়াদী হয়, কারণ অতীতের অভিজ্ঞতা খুব ভালো লাগে। পরে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেন মন্ত্রী ও উপদেষ্টা সহ স্থানীয় মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা। সোনালী ধানকে ঘিরেই কিন্তু হাওরবাসীর স্বপ্ন 1 বছরের পরিকল্পনা সাজান, কিন্তু এবার অতিবৃষ্টিতে ধান তলিয়ে যাওয়ায় তাদের মাথায় হাত। তারা বেশ উদ্বিগ্ন, চাচ্ছেন সরকার আর্থিকভাবে তাদের সহযোগিতা করুক, আর সরকারও চাচ্ছেন তাদের ক্ষতিপূরণটা পুষিয়ে নিতে। আগামী 3 মাসের একটা পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সৈকুল সাদিক, বাংলা ভিশন, বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ওই বছরের 5 ও 6 মে ঢাকা সহ 4 জেলায় এ পর্যন্ত 58 জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম মঙ্গলবার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, নিহত 58 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন এই মামলায় আসামি হচ্ছেন বলেও জানান তিনি। আসামির তালিকায় পুলিশ ও র্যাব সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকতে পারেন বলে জানান চিফ প্রসিকিউটর। হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা হয়েছে এমন অভিযোগে 2024 সালের 26 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই 32 জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। পরের দিন নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে। এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছিল। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। নিজেদের জরাজীর্ণতার কারণে বিদেশে বিনিয়োগ লুফে নেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সরকারি কর্মকর্তাদের দিকে অভিযোগের ইঙ্গিত তুলে বলেন, কাগজে কলমে দেশের স্বার্থ থাকলেও বাস্তবে তা না থাকাই এর মূল কারণ। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশীজনদের নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সরকারি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকাকে এড়িয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে নেওয়া প্রকল্পের জমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে। এ সময় বিগত সরকারের মেগা প্রকল্পের মেগা দুর্নীতি থেকে বের হয়ে আসার তাগিদ দেন মন্ত্রী। সভায় সড়ক বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, প্রকল্পের বাস্তবায়ন যেন বিতর্কিত না হয়, এজন্য মেগা প্রকল্প বিতর্কহীন ও কলঙ্ক মুক্ত রাখতে হবে। আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত কয়েকটি ফার্ম আমি মন্ত্রণালয়ে আসার আগে যাদেরকে জানতাম যে তারা যে যোগ্যতা অর্জন করেছে এটা রাষ্ট্রের সম্পদ, আমি এভাবে ভাবতাম। কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না, তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে, যার ফলে এই আয়োজন আমাকে খুব বেশি আশ্বস্ত করে না। বাংলাদেশ সম্প্রীতির ধারক ও বাহক বলেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্র্যাবের বিজনেস CSR কালচারাল অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সংস্কৃতি হলো একটি দেশের প্রতিচ্ছবি, যার মাধ্যমে দেশ এগিয়ে যায়। দেশের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখতে পারলে বাইরের কোনো ঝড়ঝাপটার মাঝেও
দেশ পথ হারাবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় কণ্ঠশিল্পী, সাংবাদিক, সমাজসেবক ও ব্যবসায়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেন মন্ত্রী। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, বাসেসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ। আরও ছিলেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক, সংসদ সদস্য রফিকুল আলম মজনু। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মতো দেশ চালালে বিএনপির পরিণতিও তার মতোই হবে। রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এনসিপির মুখপাত্র আরও বলেন, এরশাদ সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। নির্বাচিত হবার পর গণতন্ত্র ভুলে গেছে বিএনপি। তারা এখন সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিয়েছে। এ সময় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, 10 মের মধ্যে প্রাথমিকভাবে উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করবে এনসিপি। 11 দলীয় জোটে থাকলেও এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে। আমরা দেখছি যে হুসেন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকেই তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে নীলফামারীতে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলেম ওলামাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে রাজধানীতে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলেম ওলামাদের সঙ্গে সংহতি জানিয়ে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। দিনাজপুরের হিলিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে 3টি ওষুধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে বাংলা হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে আকিস ভেঞ্চার গ্রুপ। আকিস রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেড তেজগাঁও এক্সপিরিয়েন্স সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য এবং টেকসই বিবর্তনের রোডম্যাপ উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিস উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন আকিস ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অটিজম বান্ধব পরিবেশ তৈরিতে ডিবিএল সিরামিক্স নিয়ে এসেছে ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন ও নিউরো টাইলস, যা অটিস্টিক শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও প্রোডাক্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 6 মাসের গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী শেপ, রং ও টেক্সচার নির্ধারণ করে এই গাইডলাইন তৈরি করা হয়। গবেষণাটিতে অংশ নেন চিকিৎসক, মনোবিদ, শিক্ষক ও ডিজাইনাররা। আরও যুক্ত ছিলেন কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা। অটিজম থাকা একটি শিশু নিজের ঘরের প্রথমবারের মতো স্বস্তি পেলেই এই উদ্যোগ সার্থক হবে বলে জানান ডিবিএল সিরামিক্সের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারী খেলাধুলার উন্নয়নে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে নারী খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। মঙ্গলবার সচিবালয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সাথে সাক্ষাৎ করেছেন সারাহ কুক। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশে নারী ক্রীড়ার মান উন্নয়ন, কমনওয়েলথ গেমসে উন্নত প্রশিক্ষণ, যুব সমাজে দক্ষ করে তোলা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাই কমিশনারকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন করে স্পোর্টস কার্যক্রম তুলে ধরে বলেছেন, বর্তমান সরকার দেশের ক্রীড়া ও ক্রীড়াবিদদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। সেক্ষেত্রে ক্রীড়া কূটনীতি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। নারী ক্রীড়ার উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া ও যুব উন্নয়নের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। খেলাধুলা সমাজে বৈষম্য দূরীকরণের একটি শক্তিশালী হাতিয়ার, তাই
স্পোর্টস ইন্ডাস্ট্রি নির্মাণে ব্রিটিশ সরকারের কারিগরি সহায়তা দেশের ক্রীড়ায় প্রশিক্ষক ও খেলোয়াড়দের আরও আধুনিক ও বিশ্বমানের হবার সুযোগ করে দেবে। শেষ করছি সংবাদ। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা মমতার, পরাজয়ের জন্য দুষলেন ইসিকে। ভোটারদের নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দুর, সহিংসতা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল, নাকচ বাণিজ্য মন্ত্রী। উন্মুক্ত আলোচনার পক্ষপাতী পররাষ্ট্রমন্ত্রী, গ্রহণযোগ্য সমাধান চান অর্থনীতিবিদরা। স্থানীয় সরকারের সব নির্বাচন 1 বছরের মধ্যে শেষ করার আশা এলজিআরডি মন্ত্রী। মুক্তিযোদ্ধাদের জন্য আরও 30,000 বীর নিবাসের সুখবর প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাত অবহেলার শিকার বললেন ডাক্তার জুবাইদা। হামে শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে কিনা তদন্তের কথা জানালেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দান শুরু, খুশি কৃষকরা। সঠিক তালিকা তৈরির নির্দেশনা কৃষিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।